3D অডিওর সঠিক মজা নিতে অবশ্যই হেডফোন ব্যবহার করুন। যেমন এখন আমি আপনার বাম দিক থেকে কথা বলছি, আর এই আমি এখন আপনার ডান দিক থেকে কথা বলছি। যদি আপনি উল্টো শুনে থাকেন তাহলে হেডফোনটি ঘুরিয়ে নেবেন। নমস্কার, দ্য মডার্ন লাভ স্টোরিতে সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত। দ্য মডার্ন লাভ স্টোরিতে আজ আপনারা শুনবেন রেজাউল বোলদের লেখা গল্প অপেক্ষা। গল্পটা শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর তার সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গোধূলির মায়াজাল। এই গল্পের গল্প পাঠে মৌসুমী সামন্ত, গল্পের সূত্রধর আমি তাজমিরা খাতুন। তাহলে চলুন আর দেরি না করে শুনে নেওয়া যাক রেজাউল বোলদের লেখা গল্প অপেক্ষা। বাগবাজারের ঘাটে ঢুকে থমকে দাঁড়িয়ে পড়ল ছেলেটা। তার দৃষ্টি নিবদ্ধ সিঁড়িতে বসে থাকা একটি মেয়ের দিকে। মেয়েটিকে সুন্দর বললেও হয়তো একটু কম বলা হবে। বিগত 5 দিন ধরে এই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে, আর আজও তার ব্যতিক্রম হয়নি। ছেলেটা প্রতিদিনই সন্ধ্যের সময় বাগবাজারের ঘাটে এসে দেখে মেয়েটি ঘাটের ঠিক গুনে গুনে 3 নম্বর সিঁড়িটাতেই বসে আছে। বলাই বাহুল্য, প্রতিদিনের মতোই আজও মেয়েটির দৃষ্টি খুব দ্রুতই চারপাশে ঘুরছে। এত দ্রুতই দৃষ্টি ঘোরাচ্ছে মেয়েটা যে ছেলেটার মনে হলো মেয়েটা যেন কারোর জন্য অপেক্ষা করছে বিগত 5 দিন ধরে, অথচ কই কাউকেই তো আসতে দেখেনি তার কাছে। সে তো প্রতিদিনই মেয়েটার ওপর দূর থেকে লক্ষ্য রাখে। যদি কেউ আসতো তাহলে তো নিশ্চয়ই দেখতে পেত। এসব কথা ভাবছে আর মনে মনে তার দ্রুত দৃষ্টি ঘোরানোর একটা জুৎসই কারণ খুঁজছে। ঠিক সেই সময় মেয়েটা বলল, এভাবে আমার দিকে তাকিয়ে আছেন যে? ছেলেটা এতক্ষণ ভাবনার জগতে ভাসছিল। মেয়েটার করা প্রশ্নে এবার তার চমক ভাঙল। সে নিজেকে সামলে নিয়ে শান্ত গলায় উত্তর দিল, কিছু না। এনিওয়ে, আপনাকে কি একটা কথা জিজ্ঞাসা করতে পারি? কথাগুলো বলতে বলতে ছেলেটি একেবারে মেয়েটির পাশে এসে বসলো। না না, পাশে বসলো বলার চেয়ে গা ঘেঁষে বসলো বলাটাই ভালো হবে। যার ফলে মেয়েটি একটু বিরক্ত হয়েই বলল, আপনি একটু সরে বসুন তো। সরি, কি বললেন না যে? আপনাকে কি কথাটা জিজ্ঞাসা করতে পারি? না, পারেন না। এরপর আর কিছু বলা চলে না। এখন চুপচাপ থাকাটাই বুদ্ধিমানের কাজ মনে করে ছেলেটা নদীর দিকে তাকিয়ে চুপচাপ বসে থাকলো। এইভাবেই কেটে গেল বেশ কিছুক্ষণ। তারপর আচমকাই মেয়েটি বলল, এই যে শুনছেন, আপনি যেন কি জিজ্ঞাসা করছিলেন না? করতে পারেন, আমি শুনছি। মেয়েটির এমন খামখেয়ালিপনা দেখে ছেলেটা মনে মনে ভাবল, মেয়েটা নির্ঘাত পাগল। এই একটু আগেই চিৎকার করে উঠল, আর এখন দেখো। তারপর গলাটা একটু পরিষ্কার করে নিয়ে স্বাভাবিক কণ্ঠেই বলল, 1 মিনিট। এই যে দাদা, 2টো চা দিয়ে যান তো এইদিকে। আমার কত হলো দাদা? 10 টাকা দেবেন। এই নিন। দাবনি দিয়ে হালকা করে চায়ের ভারে একটা চুমুক দিয়ে ছেলেটা বলল, চা আছে, চা, গরম চা। সন্ধ্যাবেলায় নদীর ঘাটে বসে ভাঁড়ে চা খাওয়ার মজাটাই আলাদা। ঠিক বলেছেন। ধুর, মাঝে মাঝে কি যে হয় আমার। কেন, আবার কি হলো? না, তেমন গুরুতর কিছু না। এতক্ষণ ধরে আমরা কথা বলছি, অথচ
একে অপরের নামটাই তো জানি না। ওহো আচ্ছা, এই ব্যাপার। হাই, আমি ঈশান ব্যানার্জি, বাবা মায়ের একমাত্র ছেলে। বাগবাজারেই থাকি, প্রতিদিনের অভ্যাসবশত নদীর ঘাটে আসি। আশা করি এটুকুই যথেষ্ট। হ্যাঁ, যেটা বলছিলাম আর কি, আপনাকে বিগত 5 দিন এই একই জায়গায় বসে থাকতে দেখি। আপনি কি কারোর জন্য অপেক্ষা করেন নাকি? অপেক্ষা তা করি বই কি, কিন্তু যার জন্য অপেক্ষা করি সেই তো আসে না। আপনি জানেন, সে আমাকে বলেছে আমি যেন এখানে বসেই তার অপেক্ষা করি। মানে কে আপনাকে অপেক্ষা করতে বলেছে এখানে? কেন? আমার বয়ফ্রেন্ড আকাশ। বয়ফ্রেন্ড বাক্যটা শুনে বুকের বাম পাশে হালকা চিনচিনানি ব্যথা অনুভব করলো ছেলেটা, আর পরক্ষণেই নিজের মনকে বোঝালো, ওরে পাগল মন আমার, প্রথম দেখাতেই কারোর প্রতি এতটা দুর্বল হোস না রে, হোস না। তারপর একটু দীর্ঘশ্বাস ফেলে জিজ্ঞাসা করলো, তা আপনার বয়ফ্রেন্ড আপনাকে অপেক্ষা করতে বলে আসে না কেন? আসবে কি করে? আমি তো তাকে মেরে ফেলেছি। হোয়াট? কি বলছেনটা কি আপনি? মেরে ফেলেছেন মানে? মেরে ফেলেছি মানে মেরে ফেলেছি। তাহলে বলি শুনুন। সে দিনটাই ছিল ভ্যালেন্টাইন ডে, আর আমি এখানেই বসেছিলাম। আকাশ আসছে না দেখে আমার প্রচণ্ড বিরক্তি হলো। ক্রমে বিরক্তিটাই রাগে পরিণত হলো। আমি আর থাকতে না পেরে আকাশকে ফোন করলাম। হ্যাঁ বলো। কত দূরে তুমি? এই তো তোমার খুব কাছাকাছি। ইয়ার কি ছাড়ো আকাশ, সময়টা বলো, কতক্ষণ লাগবে তোমার আসতে এখানে? আর জাস্ট 2 মিনিট, তারপর তুমি দেখবে আমি তোমার পেছনে দাঁড়িয়ে আছি। কাকবাজারের ঘাটে এসে পৌঁছাতে আকাশের সত্যি সময় লাগলো 2 মিনিট। তারপর সোজা এসে পিছন দিক থেকে শ্রুতিকে জড়িয়ে ধরল। কিন্তু মুহূর্তের মধ্যে আকাশের আলিঙ্গন থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে শ্রুতি ঘুরে দাঁড়িয়ে স্থির অথচ তীক্ষ্ণ কণ্ঠে জিজ্ঞাসা করল, আজকে তোমার আসতে এত দেরি হলো কেন? এই কোন শ্রুতিকে দেখছে আকাশ এখন? এ তো তার সেই শান্তশিষ্ট প্রেমিকাটা নয়। শ্রুতির চোখ দুটো ঘটার মতো জ্বলছে, ফর্সা শরীর রাগে লাল হয়ে গেছে, আর কণ্ঠস্বর সেটাও কেমন যেন বদলে গেছে। সব মিলিয়ে শ্রুতিকে দেখে আকাশ বেশ ভয়ই পেল। আরে একটু কাজ ছিল তাই। আকাশ আর কথাটা শেষ করতে পারল না, তার আগেই শ্রুতি ওর গলাটা টিপে ধরলো। আরে শ্রুতি কি করছো? এভাবেই বেশ অনেকক্ষণ ধরে ওদের মধ্যে ধস্তাধস্তি চলতে থাকে। শ্রুতি লাগছে গলায়, ভীষণ কষ্ট হচ্ছে। শ্রুতি এতটাই ধরে আকাশের গলা চেপে ধরেছিল যে আকাশ পুরুষ হয়েও তার থেকে নিজেকে মুক্ত করতে পারছিল না। যেদিন আমি বুঝেছিলাম। ক্রমেই একটু একটু করে দম আটকে আকাশ মারা গেল। তার নিথর দেহটা ঘাটেই লুটিয়ে পড়ল। তবুও কিছু বুঝতে আজ
তুমি দেখবে আসল কষ্ট কাকে বলে। আজ শ্রুতির মনে হচ্ছে ও পেরেছে, ওর প্রতি হওয়া অবহেলার প্রতিশোধ নিতে ও পেরেছে। জয়ের আনন্দে শ্রুতির ঠোঁটের কোণায় হালকা হাসি ফুটে উঠল। শ্রুতি একবার আর চোখে চারপাশটা দেখে নিল। সবাই যে যার মতো গল্প করতেই ব্যস্ত, তাই সেও আর একটুও সময় নষ্ট না করে দ্রুত আকাশের মৃতদেহটাকে তুলে নিয়েই নদীর জলে ছুঁড়ে ফেলে দিল। কিছু বুঝলেন এবার? বুঝলাম। এনিওয়ে, আমরা কি বন্ধু হতে পারি? সমস্যা নেই, যদি তুমি কথা দাও আকাশের জায়গাটা নেওয়ার কখনো চেষ্টাও করবে না। কারণ আমি এখানেই বসে সারা জীবন ধরে আকাশের জন্য অপেক্ষা করতে চাই। আমার বিশ্বাস ও একদিন না একদিন ঠিকই আমার কাছে ফিরে আসবে। ওকে, তুমি যেমনটা চাইছো তেমনটাই হবে। সন্ধে তো প্রায় হয়েই এলো, চলো এবার বাড়ি ফেরা যাক। তুমি যাও, আমি পরে যাব। মন না মানলেও সেখানে শ্রুতিকে একাই রেখে ঈশা নিজের বাইকে স্টার্ট দিল। তারপর খুব ধীর গতিতে বাড়ির দিকে যেতে যেতে ভাবল, এতক্ষণ ধরে শ্রুতি আমায় যে গল্পটা শোনালো তা যদি সত্যি হয় তাহলে ও নিঃসন্দেহে একজন মানসিক রোগী। এখন ওর দুটো জিনিসের প্রয়োজন, এক একজন ভালো বন্ধু এবং দুই একজন ভালো সাইকোলজিস্ট। নইলে একটা ফুলের মতো মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে, আর আমি সেটা কিছুতেই হতে দেব না। আমি ওকে সুস্থ করে তুলবই, যেভাবেই হোক আমাকে পারতেই হবে। দ্য মডার্ন লাভ স্টোরিতে আজ আপনারা শুনছিলেন রেজাউল বলদের লেখা গল্প অপেক্ষা। এই গল্পে যারা বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন: শ্রুতি, মারিয়া মার্ডি; ঈশান, কৌশিক মাহাতো; আকাশ, এসকে রাজ; চাওয়ালা, রেজাউল বলদে; আবহ সঙ্গীত ও বিশেষ ধ্বনি পরিকল্পনায় মৃন্ময় হালদার; পোস্টার ডিজাইনার মিনহাজ রক্স; প্রচার অলঙ্করণ মোহন হালদার; সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় টিম গোধূলির মায়াজাল; গল্প পাঠে মৌসুমী সামন্ত এবং গল্পের সূত্রধর আমি রাজনীরা খাতুন। গল্পটা শুনে আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না।